হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপিকা সরকার চলে এসেছি আজকে আরও একটি এডুকেশন বিষয়ে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমরা জাতীয় শিক্ষানীতি 1986 সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই জাতীয় শিক্ষানীতি যেটি তোমাদের দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3-তে রয়েছে। এছাড়া যারা নেট পড়াশোনা করছো এডুকেশন বিষয়ে, যারা বিএড করছো, টেট নিয়ে পড়বে এবং ডিএলএড করছো, তাদের জন্য এই টপিকটি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তোমরা এই এডুকেশন বিষয়ের নতুন টপিক জানার জন্য তোমরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের টপিকটি, জাতীয় শিক্ষানীতি 1986। স্বাধীনতার পর ভারত সরকারের প্রধান উদ্বেগের বিষয় হয়ে গেছিল শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। গ্রামীণ ও শহরে সকল অঞ্চলের নাগরিকদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে। কোঠারি কমিশন 1964-66 সুপারিশের ভিত্তিতে ভারত সরকার এনইপি 1986 ঘোষণা করে। প্রথমে জাতীয় শিক্ষানীতি গঠিত হয়, সেটি হচ্ছে 1968 সালে ঘোষণা করা হয়। আর এনইপি 1986 যেটি হলো স্বাধীনতার পর ভারতের দ্বিতীয় শিক্ষানীতি, এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই এনইপি 1968 গঠিত হয়েছিল এবং রাজীব গান্ধী সেই সময় তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার নেতৃত্বে 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি গঠিত হয়। এই দেখো, এই প্রথম স্লাইড থেকেই তোমাদের কিন্তু দুটো জিনিস সম্পর্কে জানা হয়ে গেল। প্রথমত, প্রথম জাতীয় শিক্ষানীতি আসে সেটি 1968 সালে এবং সেটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গঠিত হয়, এবং 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি বর্তমানে যেটা আমরা এখন পড়তে চলেছি, সেটি রাজীব গান্ধীর নেতৃত্বে কিন্তু গঠন করা হয়। এরপর 1985 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন করেন। স্বাধীনতার পর ভারত সরকারের প্রধান উদ্বেগের বিষয় হয়ে গেছিল শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। গ্রামীণ ও শহরে সকল অঞ্চলের নাগরিকদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে। কোঠারি কমিশন 1964-66 সুপারিশের ভিত্তিতে ভারত সরকার এনইপি 1986 ঘোষণা করে। প্রথমে জাতীয় শিক্ষানীতি গঠিত হয়, সেটি হচ্ছে 1968 সালে ঘোষণা করা হয়। আর এনইপি 1986 যেটি হলো স্বাধীনতার পর ভারতের দ্বিতীয় শিক্ষানীতি, এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই এনইপি 1968 গঠিত হয়েছিল এবং রাজীব গান্ধী সেই সময় তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার নেতৃত্বে 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি গঠিত হয়। এই দেখো, এই প্রথম স্লাইড থেকেই তোমাদের কিন্তু দুটো জিনিস সম্পর্কে জানা হয়ে গেল। প্রথমত, প্রথম জাতীয় শিক্ষানীতি আসে সেটি 1968 সালে এবং সেটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গঠিত হয়, এবং 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি বর্তমানে যেটা আমরা এখন পড়তে চলেছি, সেটি রাজীব গান্ধীর নেতৃত্বে কিন্তু গঠন করা হয়। এরপর 1985 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন করেন। সেই শিক্ষা সম্মেলনে বলেন, সারা বিশ্বে অতি দ্রুত বিজ্ঞান ও প্রযুক্তি সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের উন্নয়নকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, যার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করার কথা বলেন। সেই উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি প্রতিবেদন একটি পেশ করেন, যেটির নাম হলো চ্যালেঞ্জ অফ এডুকেশন, আ পলিসি অফ পার্সপেক্টিভ। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই 21শে এপ্রিল 1986 কেন্দ্রীয় সরকার রচিত জাতীয় শিক্ষানীতিটি রচনা করেন, এবং রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষেই কিন্তু এই জাতীয় শিক্ষানীতি 1986 সেটি কিন্তু অনুমোদন লাভ করে। তারপর 1986 মে মাসে কিন্তু এই জাতীয় শিক্ষানীতি 1986 কিন্তু প্রকাশিত করা হয়। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে কখন জাতীয় শিক্ষানীতিটি পেশ করা হয় এবং
প্রথমত আর কি একটি একটি প্রতিবেদন হিসেবে পেশ করা হয়, সেটি হচ্ছে 21 এপ্রিল 1986। তারপর মে মাসে অনুমোদন পাওয়ার পর 1986 সালে জাতীয় শিক্ষানীতি কিন্তু আর কি সবার সামনে পেশ করা হয়। এই জাতীয় শিক্ষানীতি 12টি অধ্যায়ে বিভক্ত। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নিও যে জাতীয় শিক্ষানীতি কটি অধ্যায়ে বিভক্ত। এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে জাতীয় শিক্ষানীতি কটি অধ্যায়ে বিভক্ত ছিল, সেটি হচ্ছে 12টি। ভূমিকা দিয়ে শুরু, ভবিষ্যৎ দিয়ে শেষ। এখানে একটি তোমাদের আর কি মনে রাখার সব থেকে বড় ট্রিক আমি তোমাদের বলে দিই, ভূ দিয়ে শুরু, ভ দিয়ে শেষ। এই দেখো এখানে ভূমিকার ভূ আর এখানে ভয়ের ভ, ভবিষ্যৎ দিয়ে শেষ। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে, কারণ অনেক সময় কোশ্চেন আসতে পারে যে জাতীয় শিক্ষানীতির শুরুর প্রথম অধ্যায়টি কি ছিল এবং শেষ অধ্যায়টি কি ছিল, তাহলে কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। চলো দেখে নিই অধ্যায়গুলি কি কি ছিল। নাই দেখো, প্রথম অংশ হচ্ছে ভূমিকা, দ্বিতীয় অংশ হচ্ছে শিক্ষার উপাদান ও ভূমিকা, তৃতীয় অংশ হচ্ছে শিক্ষার জাতীয় ব্যবস্থা, চতুর্থ অংশ সাম্যের জন্য শিক্ষা, পঞ্চম অংশ হচ্ছে বিভিন্ন শিক্ষা স্তরের পুনর্গঠন, ষষ্ঠ অংশ হচ্ছে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট পরিচালনা শিক্ষা, সব শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখীকরণ, অষ্টম অংশ হচ্ছে শিক্ষার বিষয়বস্তু ও পদ্ধতির পুনর্বিন্যাসকরণ, নবম অংশ হচ্ছে শিক্ষক এবং দশম অংশ হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা এবং 11 অংশ হচ্ছে সম্পদ ও পুনঃপরীক্ষা এবং দ্বাদশ অংশ হচ্ছে ভবিষ্যৎ। তাহলে দেখা গেল যে ভূমিকা দিয়ে শুরু, ভবিষ্যৎ দিয়ে শেষ, এই পুরো অধ্যায়টি জাতীয় শিক্ষানীতি 1986। চলো দেখে নেওয়া যায় জাতীয় শিক্ষানীতি 1986 প্রথম অংশ ভূমিকাতে কি বলা হয়েছে। না, সেখানে বলা হয়েছে যে এই জাতীয় শিক্ষানীতির এই অংশে বিশেষজ্ঞরা শিক্ষায় নীতি নির্ধারণের প্রয়োজনীয়তা সম্পর্কে 1968 সালে যে শিক্ষানীতি ও তার ফলশ্রুতি সম্পর্কে আলোচনা করেছেন। এই অংশে যে সকল বিষয়ে কথা বলা হয়েছে তা হলো, প্রথমত হচ্ছে ব্যক্তির উন্নয়ন। ব্যক্তির উন্নয়ন বলতে এখানে কি বলা হয়েছে না, ভারতের সম্পদই হলো ভারতের জনগণ, তাই প্রত্যেক ব্যক্তির উন্নয়নের ব্যবস্থা করা। দ্বিতীয় বলেছে হচ্ছে যে রাজনৈতিক ও সামাজিক জীবন। এক্ষেত্রে কি না, ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবন এক সংকটজনক পর্যায়ে মধ্য দিয়ে চলছিল, তা দূর করা শিক্ষার মাধ্যমে উন্নয়ন ঘটানো। ভারতে যেহেতু রাজনৈতিক ও সামাজিক জীবনে একটি বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিল ভারত সেই সময়ে, তো এই শিক্ষার মধ্য দিয়ে এই সমস্ত সমস্যা দূর করে উন্নয়ন ঘটানোর কথা বলা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দেখে নেব না, গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান দূর করা। না সেই সময় গ্রামের দুর্বল পরিকাঠামো এবং সামাজিক পরিষেবা উন্নত করে গ্রামে শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা সকল সুযোগ সুবিধা লাভ করবে, যার ফলে গ্রাম ও শহরের ব্যবধান কমবে। না সেই সময়ে আমরা জানি যে এখনো কিছু কিছু গ্রামে যেমন রয়েছে, সেখানে কিন্তু সঠিক পরিকাঠামো নেই, এখনো কিন্তু গ্রাম থেকে ছেলেমেয়েরা অনেক দূরে যাতায়াত করে পড়াশোনা করে। এই যে গ্রাম আর শহরের মধ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা পরিকাঠামো এবং সামাজিক পরিষেবাগুলি থাকে, যার ফলে কি হয়, একটা গ্রাম ও শহরের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়। এই ব্যবধান হওয়ার ফলে কি না, মানুষের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়, যাতে এই সমস্ত ব্যবধান যাতে কমিয়ে আনা যায় এবং জাতির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন মানেই হচ্ছে মানুষের উন্নয়ন হয়, তার চেষ্টার কথা এখানে বলা হয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক ও কারিগরি বিদ্যার বিকাশ। না, শিক্ষার মধ্যে দিয়েই উন্নতি করা অর্থনৈতিক ও কারিগরি বিদ্যার। এরপর আমরা জাতীয় শিক্ষানীতির তৃতীয় অংশ দেখে নেব, সেখানে জাতীয় শিক্ষানীতির লক্ষ্য কি সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দেখে নিই এনইপি 1986 উদ্দেশ্য সমূহগুলো কি কি ছিল। না, প্রথমেই সেখানে বলা হয়েছে, এক হচ্ছে সার্বিক উন্নয়ন। আমাদের জাতীয় দর্শনে শিক্ষা হলো সকলের জন্য একটি অপরিহার্য, কারণ তা আমাদের বস্তুগত ও আধ্যাত্মিক সর্বাঙ্গীন বিকাশের ভিত্তি। 2 নম্বর লক্ষ্য কি ছিল, সাংস্কৃতিক আত্মীকরণে ভূমিকা পালন করে, কারণ এটি সব ধারণাকে পরিশীলিত করে যা জাতীয় সংহতিতে অবদান রাখে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জনশক্তির উন্নয়ন। এখানে জনশক্তির উন্নয়ন বলতে কিন্তু মানব শক্তির উন্নয়নকে বোঝানো হয়েছে। শিক্ষার মাধ্যমে জাতীয় অর্থনীতির বিভিন্ন স্তরে জনশক্তি গড়ে তুলতে হবে।
4 নম্বর জাতীয় শিক্ষানীতির লক্ষ্য কি ছিল না, সেখানে লক্ষ্য 4 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতির লক্ষ্য হলো শিক্ষা বিনিয়োগ ও একটি অনন্য বিনিয়োগ। জাতির সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা বর্তমান ও ভবিষ্যৎ একটি মূল্যবান সম্পদ, তাই শিক্ষা বিনিয়োগ হিসেবে আর কি এখানে উল্লেখ করা হয়েছে। তৃতীয় অংশে আমরা চলে আসবো না। তৃতীয় অংশে বলা হয়েছে শিক্ষার জাতীয় ব্যবস্থা। শিক্ষার জাতীয় ব্যবস্থা এখানে আমরা দেখে নেব না, এখানে ফার্স্টেই কমন স্কুল সিস্টেমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কেননা কমন স্কুলে যেখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক নির্বিশেষে সকলেই যাতে শিক্ষার সমান সুযোগ পায়, যার জন্যই কমন স্কুল বা সাধারণ স্কুল স্থাপনের কথা বলা হয়। সেই সিস্টেমটিকে কিন্তু এই জাতীয় শিক্ষানীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে সমগ্র জাতির জন্য একটি সাধারণ শিক্ষা কাঠামো থাকবে, সেটি হলো 10+2+3। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু স্টার মার্ক দিয়ে নেবে। এছাড়া 3 নম্বর হচ্ছে সাধারণ পাঠ্যক্রমের সাথে অন্যান্য বিষয় যোগ করে একটি জাতীয় পাঠ্যক্রম, যেটি সমগ্র দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় থাকবে। অর্থাৎ যে পাঠ্যক্রমটি আর কি গঠন করা হবে, সেই পাঠ্যক্রম কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই যেন পাঠ্যক্রম হিসেবে আর কি যোগ করা থাকে, সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে যাব, সেখানে বলেছে কোর পাঠ্যক্রমের সমস্ত শিক্ষার্থী যাতে সম সুযোগ পায় তা সচেতন করার ব্যবস্থা করা। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে জাতীয় দায়িত্ব অনুভূতি জাগিয়ে তুলতে শিক্ষাগত কর্মসূচি রূপায়ণ করা, যেমন সামাজিক বৈষম্য দূর করা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি গবেষণা। 6 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে না, জীবনভর শিক্ষা, লাইফ লং এডুকেশন। কৃষক, গৃহকর্ত্রী, যুব সম্প্রদায়, বৃত্তিজীবী, শিল্প শ্রমিক যারা সারা দিনে আর কি কাজ করার জন্য পড়াশোনা করার সুযোগ পায় না, তাদের সেই সমস্ত মানুষ যাতে নিজের সময় ও সুযোগ অনুসারে আকাঙ্ক্ষিত শিক্ষা লাভ করতে পারে, সেই জন্য লাইফ লং এডুকেশন শিক্ষার কথা এখানে বলা হয়েছে। 6 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষা সংস্থার উন্নতি করা। বিভিন্ন জাতীয় সংস্থা যেমন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এখানে শর্ট ফর্ম দেওয়া রয়েছে ইউজিসি, এনসিইআরটি, এনআইইপিএ, নিপা, আইসিএআর, ভারতীয় মেডিকেল কাউন্সিল, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, নিখিল ভারত কারিগরি শিক্ষা পরিষদ ইত্যাদি সংস্থাগুলি যৌথভাবে জাতীয় শিক্ষার দায়িত্ব পালন করবে। এখানে যেই সংস্থাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যে কোন কোন সংস্থা কোন শিক্ষার বিষয়ে আর কি দায়িত্ব গ্রহণ করবে সেই সম্পর্কে। 7 নম্বর পয়েন্টে আসবো, সেখানে কি বলা হয়েছে না, জাতীয় শিক্ষা কেন্দ্রীয় রাজ্য অর্থপূর্ণ অংশীদারিত্ব করা হয়, যেটা সংবিধান সংশোধন করে শিক্ষাকে যুগ্ম তালিকা করা হয়। সরকার মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারই কিন্তু এর অংশীদারিত্ব যৌথভাবে পালন করবে, সেই কথাই কিন্তু এই 1986 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। এরপরে আমরা আসব চতুর্থ অংশ, সাম্যের জন্য শিক্ষা। এই এডুকেশন অ্যান্ড ইকুয়ালিটি বা সাম্যের জন্য শিক্ষা কি, প্রথমে আমরা আগে জেনে নিই। নারী শিক্ষা, নারীদের মর্যাদা সম্মান বৃদ্ধি ক্ষেত্রে শিক্ষাকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে নারী জাতির শক্তি বৃদ্ধি উদ্দেশ্যে কাজে লাগাতে হবে। তার জন্য নারীদের উন্নয়নে বিশেষ পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক শিখন, সিদ্ধান্ত গ্রহণকারী প্রশাসকের প্রশিক্ষণ ইত্যাদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সেগুলিকে বাস্তবে আর কি রূপায়িত করতে হবে বা বাস্তবায়ন করতে হবে। এবং সাম্যের জন্য শিক্ষাতে সেকেন্ড যার কথা বলা হয়েছে সেটি হচ্ছে তফসিলি জাতি এবং উপজাতির জন্য শিক্ষা। তাদের ক্ষেত্রে কি আর কি কর্মসূচি পালন করার কথা বলা হয়েছে না, সেখানে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের গৃহ নির্মাণ, এছাড়া এনআরইপি ও আরএলইজিপি থেকে অর্থ বরাদ্দ করতে হবে এই প্রাথমিক বিদ্যালয় গৃহ নির্মাণের জন্য, এবং উপজাতিদের সংস্কৃতিকে ভিত্তি করে পাঠ্যক্রম ও শিক্ষণীয় উপকরণের ব্যবস্থা করা। এছাড়া এই সম্প্রদায়েরই আর কি শিক্ষিত ব্যক্তি যাতে শিক্ষকতা পদে নিযুক্ত হয় তার দিকে দেখতে হবে এবং আশ্রম জাতীয় বিদ্যালয় তৈরি করা। এরপর আমরা আসবো এই সাম্যের জন্য শিক্ষাতে প্রতিবন্ধীদের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন শারীরিক ও মানসিক দিক থেকে যারা সামান্য প্রতিবন্ধী
যতটা সম্ভব তারা যাতে সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষার সুযোগ লাভ করতে পারে সেদিকে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। এছাড়া যারা বিশেষ প্রতিবন্ধী শিক্ষার জন্য তাদের জেলা সদরে বিদ্যালয় সহ বিশেষ হোস্টেল স্থাপন করা হবে। এছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য তাদেরকে যাতে বৃত্তিমূলক বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয়, তারা যাতে জীবিকা নির্বাহ করতে পারে তার দিকে আর কি সুবন্দোবস্ত করার কথা আর কি সুপারিশ করা হয় এই ক্ষেত্রে। এরপর আমরা আসবো বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রেও কতগুলি প্রবাহমান শিক্ষার বা কন্টিনিউটি এডুকেশন কর্মসূচি রূপায়ণ করার কথা কিন্তু সুপারিশ করা হয়। সেখানে বলা হয় যে গ্রামাঞ্চলে একটি প্রবাহমান আর কি শিক্ষা কেন্দ্র স্থাপন হবে। এই প্রবাহমান শিক্ষা কেন্দ্র বলতে মানে কি আর কি সেটি আর কি এক জায়গা থেকে আর এক জায়গায় আর কি সেই শিক্ষা আর কি গাড়ি হিসেবে সেটি আর কি ঘুরবে, হ্যাঁ, সেই ঘুরে ঘুরে সে আর কি শিক্ষাদান করতে থাকবে, সেই জন্যে সেটিকে বলা হয় প্রবাহমান শিক্ষা কেন্দ্র। এবং সংশ্লিষ্ট সরকারি ও নিয়োগকর্তাদের দ্বারা কর্মশিক্ষা দেওয়া এবং পুস্তক প্রকাশ, পাঠাগার স্থাপন ও তার প্রসার করা। এছাড়া বিভিন্ন রকম যে সমস্ত গণমাধ্যমগুলো রয়েছে যেমন বেতার, দূরদর্শন, চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমেও তাদের শিক্ষাদানের আর কি ব্যবস্থা করা। প্রয়োজন ভিত্তিক তাদের বৃত্তি শিক্ষার কর্মসূচিও প্রণয়ন করার কথা কিন্তু বলা হয়। এরপর আসি আমরা 6 নম্বরে, যেখানে সাম্যের জন্য শিক্ষার কথা, সংখ্যালঘুদের শিক্ষার কথা বলা হয়। যারা সংখ্যালঘু অর্থাৎ আমাদের যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচলিত শিক্ষা থেকে তারাও বঞ্চিত হয়েছে, তাই জন্য তাদেরকে তাদের শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার কথা কিন্তু উল্লেখ করা হয়। বিশেষ করে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রশাসন এবং তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আসি 5ম অধ্যায়, বিভিন্ন শিক্ষা স্তরের পুনর্গঠন। এখানে বিভিন্ন শিক্ষা স্তর বলতে একদম প্রাথমিক শিক্ষা স্তর থেকে একদম উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত একটি কংক্রিট আর কি পুনর্গঠনের কথা এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। সেখানে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ECCE বা শিশু কল্যাণ ও শিক্ষা, যেখানে মৌলিক বিষয়ের স্বীকৃতি জানিয়ে কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা। এই যে ECCE এর ফুল ফর্ম সেটি হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। আর একটা কথা বলে দিই যে সাম্যের জন্য শিক্ষা, কার কার জন্য শিক্ষার কথা বলা হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে নারী শিক্ষা, তফসিলি জাতি উপজাতি, প্রতিবন্ধীদের শিক্ষা, বয়স্ক শিক্ষা এবং সংখ্যালঘুদের শিক্ষা, সমস্ত রকম স্তরের জন্যই শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে, যাতে ইকুয়ালিটি বজায় থাকে বা সাম্য বজায় থাকে। ঠিক আছে। ECCE যাদের বংশে প্রথম থেকেই শিক্ষায় অংশগ্রহণ করেছে তাদের উপর অগ্রাধিকার দেওয়া, হয়তো কোনো কারণে তারা আর কি পড়াশোনা ছেড়ে দিয়েছে বর্তমানে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে ECCE এর মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা। এছাড়া পুষ্টি, স্বাস্থ্য, সামাজিক, মানসিক, নৈতিক ও প্রাক্ষবিক উন্নয়ন ইত্যাদি মৌলিক বিষয়কে গুরুত্ব দেওয়া এবং শিশু কেন্দ্রিক শিক্ষা দেওয়া অর্থাৎ চাইল্ড সেন্টার্ড এডুকেশন দেওয়া। 3Rs কে গুরুত্ব দেওয়া অর্থাৎ এরিথমেটিক, রিড অ্যান্ড রাইট ও খেলার মাধ্যমে শিক্ষাদানের কথা কিন্তু বলা হয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। এরপর আমরা আসছি যে প্রাথমিক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি কি বলা হয়েছে বা কি সুপারিশ করা হয়েছে। না, প্রাথমিক শিক্ষার উন্নতিকরণের জন্য কতগুলি সুপারিশ করা হয় সেগুলো আমরা দেখে নেব। কি না, প্রথমে এতে দেওয়া রয়েছে যে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা। বিতে আছে সমস্ত ছেলে মেয়ে বিদ্যালয়ে ভর্তি ও 14 বছর বয়স পর্যন্ত তাদের শিক্ষারত রাখা, অর্থাৎ তাদেরকে স্কুলের মধ্যে ধরে রাখা, এই ব্যবস্থা করা। শাস্তি প্রদান থেকে বিরত থাকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মূল্যায়ন ব্যবস্থাকে কার্যকর গুরুত্ব দেওয়া। এরপর আসছি আমরা যে প্রাথমিক শিক্ষা সম্পর্কে একটি NEP 1986 এর একটি গুরুত্বপূর্ণ সুপারিশ কি না, সেটি হচ্ছে এই অপারেশন ব্ল্যাকবোর্ড বা ফেস ড্রাইভ। এটা কিন্তু তোমরা দুটো নামই কিন্তু মনে রাখবে, কারণ এই দুটো নাম মনে রাখলে কি যেটাই দিক না কেন তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবে কোশ্চেন হিসেবে। ঠিক আছে। তো
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির কথা বলা হয়। ঠিক তেমনি 1986-এ জাতীয় শিক্ষানীতিতে দুটি অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি, দুটি বড় কক্ষ থাকবে, দুজন শিক্ষক থাকবে, যার মধ্যে একজন হবে মহিলা শিক্ষক এবং আরেকজন হবে পুরুষ শিক্ষক, এবং শিক্ষণীয় উপকরণ, বিভিন্ন রকম খেলা, তারপর হচ্ছে যে খেলনা, ব্ল্যাকবোর্ড, ম্যাপ, চার্ট ইত্যাদি থাকবে, এবং আঞ্চলিক সংস্থা ও বেসরকারি সংস্থা যাতে এই ব্যবস্থার সাথে যুক্ত থাকে সেদিকে ব্যবস্থা করার কথা বলা হয়। এরপর আমরা চলে আসছি যে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এনইপি 1986-কে কি সুপারিশ করেছেন। না, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক শিক্ষার মধ্য দিয়ে মানবিক যে বিষয়, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সাথে পরিচয় করাতে হবে। ঐতিহাসিক ঘটনা, জাতীয় প্রেক্ষাপট, সাংবিধানিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে মাধ্যমিক শিক্ষার্থীদের সচেতন করানো দরকারের কথা এখানে গুরুত্ব দিয়ে বলা হয়। এছাড়া মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা জাতীয় শিক্ষানীতিতে 1986-তে বলা হয়। এই নবোদয় বিদ্যালয়কে জওহর নবোদয় বিদ্যালয় কিন্তু বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি জায়গা, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে যে নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের জন্য সুপারিশ করা হয়, অথবা নবোদয় বিদ্যালয় কোন জাতীয় শিক্ষানীতি সুপারিশ করা হয়। এরপর আমরা আসবো বিধিমুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন। না, বিদ্যালয় ছুট বা ড্রপ আউট ছাত্রছাত্রী, অর্থাৎ যারা কোনো কারণে পড়াশোনা না করে স্কুল থেকে যারা চলে গেছে, পড়াশোনা সঠিক সময় শেষ করেনি, সেই সমস্ত শিক্ষার্থী, এবং যারা বিদ্যালয় বিহীন, অর্থাৎ যেই সমস্ত জায়গায় বিদ্যালয় নেই সেই সমস্ত জায়গার শিক্ষার্থীরা, এবং যারা কর্মরত শিশু সেই সমস্ত, এবং যে সমস্ত মেয়েরা দিবা স্কুলে পড়াশোনা করতে পারে না, সেই সমস্ত শিক্ষার্থীরা এই নন ফর্মাল এডুকেশন বা বিধিমুক্ত শিক্ষার আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে, যাতে তারা খুব সহজে শিক্ষা লাভ করতে পারে। এই বিধিমুক্ত শিক্ষা কিন্তু এই জাতীয় শিক্ষানীতি 1986-র কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। আমরা নবোদয় বিদ্যালয় সম্পর্কে জেনে নেব ইন ডিটেলসে। নবোদয় বিদ্যালয় হচ্ছে এই বিদ্যালয়টি গঠন করা হয় যারা খুব প্রতিভাবান বা বিশেষ মেধা সম্পন্ন শিশু, তাদের উন্নত মানের যাতে মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধার উদ্দেশ্যেই কিন্তু এই নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছে। এছাড়া এই নবোদয় বিদ্যালয়ের কাদের কাদের জন্য আসন সংরক্ষিত থাকবে সেটি আমরা দেখে নেব। না, সেখানে বলা হয়েছে যে তফসিলি ও আদিবাসী উপজাতি সম্প্রদায়দের জন্য আসন সংরক্ষণ থাকবে, এবং 2 এটি অবৈতনিক আবাসিক হবে, সহশিক্ষা বা কো এডুকেশন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু একই বিদ্যালয়ে পড়াশোনা করবে, সেটির কথা কিন্তু এখানে বলা হয়েছে। পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে এই নবোদয় বিদ্যালয়ে কিন্তু অ্যাডমিশন করানো হবে। এছাড়া 1/3 মেয়েদের জন্য আসন সংরক্ষিত থাকবে, এবং সরকার বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য এবং ইউনিফর্ম, বইপত্র, খাবার ইত্যাদির জন্য সরকার বিভিন্ন রকম অর্থ দিয়ে সাহায্য করবে, এছাড়া অথবা খরচ দেবে। 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পড়ার ব্যবস্থা থাকবে এই নবোদয় জওহর বিদ্যালয়ে। 3টি ভাষা শিখতে হবে, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, হিন্দি ও ইংলিশ। কলা, বিজ্ঞান, বৃত্তি শিক্ষার ব্যবস্থা কিন্তু এই বিদ্যালয়গুলিতে থাকবে। পড়বার জন্য আধুনিক সরঞ্জাম, টিভি, রেডিও, টেপ রেকর্ডার, মাইক্রো কম্পিউটারের সাহায্য নিতে হবে। স্কুলগুলি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা পরিচালনাধীন থাকবে। শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে বলা হয় বক্তৃতা পদ্ধতির পরিবর্তে আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথডের মাধ্যমে যাতে শিক্ষা দেওয়া হয়। এবং এরপর আমরা দেখে নেব যে বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা বা বৃত্তিমুখীকরণ বা ভোকেশনালাইজেশন। জাতীয় শিক্ষানীতি 1986-তে যে একটি বৃত্তি শিক্ষা বা বৃত্তিমুখীকরণ বা ভোকেশনালাইজেশন শিক্ষার কথা কিন্তু সুপারিশ করেন। সেখানে বলা হয় যে বৃত্তি শিক্ষা মধ্য দিয়েই একজন শিক্ষার্থী জীবিকা নির্বাহ করবে, যার ফলে শিক্ষার সাথে শিল্প কেন্দ্রগুলি যুক্ত করতে হবে। এবং কাদের জন্য এই বৃত্তি শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয় সেটা আমরা দেখে নেব। না, যারা সমাজে অবহেলিত নারী ও পুরুষ এবং উপজাতি সম্প্রদায় প্রতিবন্ধীদের জন্য এই শিক্ষার কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়।
কি উদ্দেশ্যে বৃত্তি শিক্ষা বা ভোকেশনালাইজেশনের কথা বলা হয়েছে সেটি হলো না কর্মজগতের বিচিত্র ক্ষেত্রে একটি পেশা নির্বাচনে ও তাতে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের সাহায্য করাই হলো বৃত্তি শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ বৃত্তি মানে কি, মানে হচ্ছে একটি কর্ম পাওয়ার জন্য তাকে নিশ্চয়ই পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনা যাতে খুব সহজেই সে করতে পারে এবং সেই শিক্ষা অনুযায়ী সে আর কি একটি জীবিকা নির্বাহ করতে পারে, তারই কিন্তু সুবন্দোবস্ত এই শিক্ষা ব্যবস্থাতে কিন্তু করা হয়। এরপর আমরা দেখে নেব জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষা সম্পর্কে কি বলেছেন। না, জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যই হলো বিশেষ জ্ঞান ও দক্ষতা সম্প্রসারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে সাহায্য করা। যেহেতু সারা দেশে নতুন কলেজ না খুলে 150টি বিশ্ববিদ্যালয় ও 5000 কলেজ রয়েছে, সেগুলির উন্নয়ন করা এবং শিক্ষার মান বৃদ্ধি করা। স্বশাসিত কলেজ বা অটোনমাস কলেজের সুপারিশ কিন্তু করা হয়। এবং জাতীয় শিক্ষানীতি 1986 সেখানে মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি এবং দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশনের কিন্তু সুপারিশ করা হয়। শিক্ষাকে গণতান্ত্রিক করার জন্য এবং যাতে সবাই শিক্ষা লাভ করতে পারে, উচ্চশিক্ষা বিশেষ করে উচ্চশিক্ষার সুযোগ সকলের নিকট পৌঁছানোর জন্য এই মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা কিন্তু বলা হয়। 1985 সালে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম কিন্তু আমাদের ভারতে স্থাপন করা হয়। তারপর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটি 1997 সালে প্রতিষ্ঠিত করা হয়। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু কতগুলি কোশ্চেন হয়ে গেছে। এক হচ্ছে অটোনমাস কলেজের সুপারিশ কোন শিক্ষানীতিতে করা হয়, জাতীয় বা ডিস্টেন্স লার্নিং কোন জাতীয় শিক্ষানীতিতে করা হয়, এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন। এছাড়া ইগনু বা ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সেটি, এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সেটি থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এই উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও একটি জাতীয় শিক্ষানীতির সুপারিশ হলো ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে চাকরি থেকে ডিগ্রি বিচ্যুতকরণ। এটা কিন্তু তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। এইটা থেকে কিন্তু মেজরিটি টাইম বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, ইভেন এডুকেশন সেমিস্টারের যে এইচএস সেমিস্টার, সেখানেও কিন্তু কোশ্চেন এসেছিল গত বছরে। তো আমরা দেখে নেব সেটি কি না, চাকরি থেকে ডিগ্রি বিচ্যুতকরণ, ডিলিঙ্কিং ডিগ্রিজ ফ্রম জব। এটি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। এর অর্থ হলো যে সমস্ত চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন নেই, সেই সব ডিগ্রি ছাড়া বিশেষ পরীক্ষা দ্বারা নির্বাচিত হয়ে চাকরি করবে। অর্থাৎ সমস্ত পরীক্ষা, এই ধরো আইএএস বা WBCS এই যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু কোনো রকম ডিগ্রির প্রয়োজন নেই। এছাড়া ধরো ব্যাংকিং সিস্টেম, সেখানেও কিন্তু ডিগ্রির প্রয়োজন নেই। তো সেই সমস্ত ক্ষেত্রে একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন নেওয়া হয়। তো সেই জন্য এখানে এই যে চাকরি থেকে ডিগ্রি বিচ্যুতকরণ, এইটারই সুপারিশ কিন্তু বর্তমানে যে পরীক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলির কিন্তু এটিরই একটা উদাহরণ বলতে পারো তোমরা। কিন্তু কিছু কিছু শিক্ষা বা কিছু কিছু এডুকেশনের ক্ষেত্রে, যেমন ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, তা সেক্ষেত্রে কিন্তু আর কি ডিগ্রির কিন্তু অবশ্যই প্রয়োজন। যেমন হচ্ছে একজন শিক্ষকতা হলে তাকে অবশ্যই মাস্টার ডিগ্রি উইথ বিএড করতে লাগবে। এটা ছাড়া তার কোনো, এটা হচ্ছে বেসিক তার কোয়ালিফিকেশন অ্যাজ আ টিচার হওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম এটি হলো মানে এই সমস্ত ক্ষেত্রে, যেমন দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র শিক্ষকতা, ডাক্তার, আইন, ইঞ্জিনিয়ার ইত্যাদি চাকরির ক্ষেত্রে ডিগ্রির কিন্তু অবশ্যই প্রয়োজন। এই সমস্ত পেশাগুলোর ক্ষেত্রে কিন্তু চাকরি থেকে ডিগ্রি বিচ্যুতিকরণ হবে না। যেই সমস্ত পরীক্ষাগুলো যাদের ডিগ্রির প্রয়োজন নেই সেই সমস্ত পরীক্ষাগুলোকে বলা হয়েছে একটি ন্যাশনাল টেস্টিং সার্ভিসের মধ্যে একটি এক্সাম নেওয়া, তার জন্য একটি সংস্থা গঠন করে তার মধ্য দিয়ে আর কি এক্সাম নেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়। এরপর আসছি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু প্রথম রাধাকৃষ্ণন কমিশনে পড়েছি, মনে আছে তো? ঠিক তাই, এটি জাতীয় শিক্ষানীতি 1986-তে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলা হয় এবং সেটি গান্ধীজির চিন্তাধারা ও আদর্শ অনুসারে গঠিত হওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা আসবো ষষ্ঠ অধ্যায়, যেখানে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট শিক্ষার কথা বলা হয়। গ্রামীণ পলিটেকনিক ব্যবস্থার গুণগত সংখ্যাগত মান উন্নয়নে গুরুত্ব দেওয়া, নব উদ্ভাবন, গবেষণা উন্নয়ন করা সকল উচ্চতর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির। এছাড়া বিদ্যালয় স্তর থেকেই কম্পিউটার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, সর্বস্তরের
দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য আধুনিকতার উপর গুরুত্ব দেওয়া। ম্যানেজমেন্ট কার্যাবলী পরিচালনার উদ্দেশ্যে কিন্তু সময়ভিত্তিক মূল্যায়ন পরিচালনার জন্য একটি সর্বজন স্বীকৃত সংস্থা বা অ্যাক্রিডিটেশন বোর্ড সংগঠিত করা। টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট শিক্ষার উন্নয়নের জন্য নিখিল ভারত কারিগরি পরিষদের উপর আইনগত ক্ষমতা দেওয়া। এর আগে আমরা পড়েছি যে বিভিন্ন রকম আর কি সংস্থা গঠন করা, সেই সংস্থাগুলি তার নিজস্ব আর কি স্পেসিফিক বিষয় আর কি শিক্ষার আর কি সমস্ত রকম ব্যবস্থাপনা তারা ম্যানেজমেন্ট করবে। অ্যাট দ্য সেম টাইম কারিগরি শিক্ষার ক্ষেত্রে, কারিগরি ও ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রে এই নিখিল ভারত কারিগরি পরিষদের ওপর আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে এই সংস্থার টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট শিক্ষার উন্নয়নের জন্য এছাড়া পুরস্কার প্রদান, নানা রকম উন্নতি সাধনের ক্ষেত্রে আর কি ভূমিকা গ্রহণ করে। এরপর আসবো আমরা সপ্তম অধ্যায়, যেখানে শিক্ষা ব্যবস্থাকে পুনর্কর্মমুখকরণ করার কথা বলা হয়েছে। অষ্টম অধ্যায়ে কি না, সেখানে শিক্ষার বিষয়বস্তু ও পদ্ধতির পুনর্বিন্যাস। সেখানে সাংস্কৃতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা বা ভ্যালু এডুকেশন, ভাষা, পুস্তক ও গ্রন্থাগার, মাধ্যম ও শিক্ষা প্রযুক্তি, কর্ম অভিজ্ঞতা, শিক্ষা পরিবেশ, গণিত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, যুব সমাজের ভূমিকা ইত্যাদি সমস্ত রকম শিক্ষার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর আসবো আমরা হচ্ছে নবম অধ্যায়, যেখানে শিক্ষক ও শিক্ষকের উন্নতি সাধনের জন্য, তাদের দক্ষতার জন্য আলোচনা করা হয়েছে। সেখানে দেখে নেব কি বলা হয়েছে না, শিক্ষকদের নিয়োগ পদ্ধতি, শিক্ষকদের কাজের মূল্যায়ন পরিচালনা, শিক্ষকতা পেশায় উৎসাহ দান, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই উদ্দেশ্যে শিক্ষক শিক্ষণ সংস্থা অর্থাৎ এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিটি সংস্থাকে গঠন করা। এছাড়া টিচার এডুকেশন রিলেটেড যাবতীয় যা কিছু কিন্তু এই এনসিটি কিন্তু দ্বারা পরিচালিত। সেই জন্য এছাড়া যে সমস্ত টিচারের ডিগ্রির জন্য যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেটা উচ্চ থেকে নিম্ন সব ক্ষেত্রে কিন্তু এই এনসিটির দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তারা বলা হয় এই শিক্ষক শিক্ষণের বিভিন্ন রকম যে সংস্থা রয়েছে, শিক্ষক শিক্ষণের যেমন প্রতিটি জেলায় ডায়েট বা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং গঠনের কথা বলা হয়েছে, এবং রাজ্য স্তরে SCERT, যেটি স্টেট লেভেলে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং স্থাপনের কথা কিন্তু এখানে বলা হয়। এখান থেকে শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে থেকে একটি কোশ্চেন আসতে পারে যে ডায়েট এবং SCERT কোন কমিশনের বা কোন জাতীয় শিক্ষানীতির সুপারিশ, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। এটি কিন্তু তোমরা স্টার মার্ক দিয়ে রেখো। এরপর আমি আসবো দশম অধ্যায়, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা, দ্য ম্যানেজমেন্ট অফ এডুকেশন। এখানে যেহেতু জাতীয় স্তরে CAB বা কেব অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, যে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা, যেটি শিক্ষার উন্নয়নে ভূমিকা গ্রহণ করবে। এছাড়া কেবের মতোই সেব, যেটি স্টেট বা রাজ্য স্তরে গঠন করার কথাও কিন্তু সুপারিশ করা হয়। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা পরিচালনার জন্য জেলা শিক্ষা বোর্ড গঠন করার কথা কিন্তু সুপারিশ করা হয় এই জাতীয় শিক্ষানীতি 1986-তে। এরপর একাদশ অধ্যায়তে কি বলা হয়েছে না, সেখানে বলা হয়েছে সম্পদ ও পুনঃপরীক্ষা। একটি উন্নয়নশীল দেশে সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগে বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই এই শিক্ষানীতিতে শিক্ষার জন্য 6%-এর বেশি বরাদ্দ করার কথা কিন্তু বলা হয়। এখান থেকে কিন্তু তোমাদের একটি কোশ্চেন আসতে পারে, যেখানে বলা মানে কি সেটা হচ্ছে যে কত পার্সেন্টের অর্থ বরাদ্দের কথা কিন্তু বলা হয় শিক্ষার ক্ষেত্রে, সেটি হচ্ছে 6%। এই 6% এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসবো দ্বাদশ অধ্যায়, ভবিষ্যৎ। ভারতের শিক্ষার যেহেতু জটিল ভবিষ্যৎ অনুধাবন করে সুস্পষ্ট কিছু কথা বলা কঠিন, তবু আমাদের বৌদ্ধিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা মনে রেখে অথবা আমাদের লক্ষ্য পূরণে সমর্থ হব। আগামী শতকের জন্য ভবিষ্যৎ ভারতের শিক্ষার্থীদের জন্য একটি মজবুত শিক্ষা কাঠামো গড়ে তোলাই হবে আমাদের শিক্ষার লক্ষ্য। সেই মতোই কিন্তু আমাদের প্রচেষ্টা চলবে। এরপর আমরা দেখে নেব জাতীয় শিক্ষানীতি 1986 সীমাবদ্ধতাগুলি কি কি ছিল। না, 1986 সালে জাতীয় শিক্ষানীতি NPE, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986
ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করলেও এর বাস্তবায়নে কিছুটা হলেও খামতি ও সীমাবদ্ধতা দেখা গিয়েছিল। তৎকালীন শিক্ষাবিদ ও সমালোচকদের মতে এই নীতিটি তাত্ত্বিকভাবে চমৎকার হলেও বাস্তব ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সফল হতে পারেনি। যেমন আর্থিক সংস্থানের অভাব, যেমন আমরা একটু আগেই জেনেছি যে 6% বাজেটে জিডিপি শিক্ষাখাতে আর কি ব্যয় করার কথা বলা হয়, সেটি কিন্তু করা হয়নি, বা সেটি কিন্তু এখনো কিন্তু করা হয়নি। তোমরা হয়তো জানলে আর কি, এখন বর্তমানেও কিন্তু আমাদের সরকার কিন্তু এই 6% জিডিপি শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যয় করে না, ঠিক আছে? তো এটা একটা বিশাল বড় বাধা শিক্ষার আর কি উন্নতি সাধনের জন্য। এছাড়া যে নবোদয় বিদ্যালয় ও অপারেশন ব্ল্যাকবোর্ডের জন্য নবোদয় বিদ্যালয় ও অপারেশন ব্ল্যাকবোর্ডের যে সুপারিশ করা হয় এই শিক্ষানীতিতে, সেখানেও কিন্তু অর্থ সংস্থানের জন্য দেশ জুড়ে সফলভাবে রূপায়িত করা সম্ভব হয়নি। এই হয়ে গেল জাতীয় শিক্ষানীতি 1986। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আবার একটি নতুন টপিক নিয়ে। তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কোনো জায়গায় অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ।